हेलो डियर स्टूडेंट फिजिक्स बाय মাতো স্যার। তো কালকে তোমাদের পদার্থবিদ্যা থেকে সাজেশনগুলো দেওয়া হয়েছিল। তো তোমরা আশা করছি সবাই দেখেছো এবং রেসপন্স ভালো করেছো। আমি খুব হ্যাপি। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদের বলা ছিল যে রসায়নবিদ্যা থেকে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর আমাদেরকে সাজেশন দেওয়ার কথা ছিল। ঠিক আছে, তো আজকে তোমাদের রসায়নবিদ্যা থেকে যতগুলো চ্যাপ্টার আছে, যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো থেকে তোমার সবগুলো থেকেই যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি পরপর বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা তোমাদের নোট খাতাতে যেসব কোয়েশ্চেনগুলো আছে সবগুলো তো অবশ্যই করে যাবে ওগুলো। ঠিক আছে, তার সঙ্গে যে এই যে কোয়েশ্চেনগুলো বলছি এই কোয়েশ্চেনগুলো তোমাদের ক্ষেত্রে মানে বিশেষ করে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাজেশন আকারে যেগুলো দেওয়া আছে এইগুলো তোমাদেরকে করে যেতেই হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কম করে কোয়েশ্চেন 7-8টা করে কোয়েশ্চেন বলেছি। তাহলে দেখো তোমাদের তাহলে আর তোমাদের যদি কিছু হেল্পফুল হচ্ছে তাহলে কি তোমরা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। ঠিক আছে, তাহলে আজকে রসায়নবিদ্যা থেকে তোমাদের অর্থাৎ কেমিস্ট্রির পার্ট থেকে, আগের দিন ফিজিক্সের পার্ট থেকে তোমাদেরকে পুরো ওভারঅল সাজেশন দেওয়া হচ্ছে। আজকে তোমার কেমিস্ট্রি পার্ট থেকে তোমার সাজেশন দেওয়া আছে। আর শর্ট কোয়েশ্চেনের যে ব্যাপারটা আছে, শর্ট কোয়েশ্চেনের ব্যাপারটা তোমাদের পিডিএফ আকারে। তো এইভাবে দেখছি যতগুলো শর্ট কোয়েশ্চেন আছে তোমাদেরকে আমার একটা বই আছে, সেই বইটার থেকে তোমার যে সাজেশন বই আছে সেই থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো সমস্ত একদিন, তাহলে যতগুলো আছে শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ বা শূন্যস্থান পূরণ, অতি সংক্ষিপ্ত, ঠিক আছে, যা কোয়েশ্চেনগুলো আছে ওগুলো তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো। তো ঠিক আছে, ওই ভিডিওগুলো তখন শর্ট কোয়েশ্চেনের জন্য তোমরা দেখে নেবে। আর এই যে বড় কোয়েশ্চেনগুলো বলছি তোমরা যে কোনো বই থেকে লিখে নিতে পারো উত্তর, তোমাদের হয়তো যে কোনো সাতরা বা ছায়া, ঠিক আছে, যে কোনো প্রান্তিকের যা যে বই আছে সেই থেকে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার লিখে নিতে পারো। ঠিক আছে, কারো যদি সেরকম যদি না পাও তাহলে ঠিক আছে, এই তখন তাহলে আমাকে হয়তো জানাতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তোমাদের বন্ধুদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো দেখো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথম আজকে যেটা আছে আমাদের পর্যায় সারণী, পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম, যেটা আমাদের পর্যায় সারণী বলে একটা চ্যাপ্টার আছে, সেই পর্যায় সারণী থেকে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বটে আমাদের যেটা আছে। প্রথম কোয়েশ্চেন আমি এখান থেকে বলেছি তোমাদের, দেখো আমাদের যে পর্যায় সারণী এবং যেটা আছে আমাদের, দেখো প্রথম সূত্র আমি মানে ফার্স্ট কোয়েশ্চেন এইখান থেকে তোমাদের আছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কি হচ্ছে, মেন্ডেলিফের পর্যায় সূত্র, আর মেন্ডেলিফের পর্যায় সূত্র এবং মেন্ডেলিফের যে আধুনিক সূত্রটি ছিল এই সূত্রটা আমাদের 2 নম্বরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট বটে। ঠিক আছে, মেন্ডেলিফের পর্যায় সূত্র বা আধুনিক সূত্রটা, ঠিক আছে, মেন্ডেলিফের পর্যায় সূত্র বা আধুনিক সূত্র, এই কোয়েশ্চেনটা তোমাদের কি করতে হবে। ঠিক আছে, এটা তোমাদের ঠিক আছে। তারপর সেকেন্ড কোয়েশ্চেন দেখো আমাদের, সেকেন্ড কোয়েশ্চেনটা বলছি যে শর্ট কোয়েশ্চেন এটা, মেন্ডেলিফের পর্যায় সারণীটি আমাদের, মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমাদের কয়টি শ্রেণী এবং কয়টি পর্যায় আছে। ঠিক আছে, সেইভাবে একইভাবে কি মেন্ডেলিফের আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণী আছে, এটা শর্ট কোয়েশ্চেনের জন্য তোমাদের ইম্পর্টেন্ট বটে, এটা তোমাদেরকে করতে হবে ঠিকভাবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা বলছি, তারপর ডোবার্নিয়ার ত্রয়ী সূত্র বা অষ্টক সূত্রটি লেখো। এটা 2 নম্বরের জন্য অনেক সময় আমাদের দিয়ে দেয়, ডোবার্নিয়ার ত্রয়ী সূত্র বা অষ্টক সূত্রটি আমাদের দুটা লেখো, দুটাই সূত্র তোমাদের কি করতে হবে। ঠিক আছে, দুটা সূত্রে তোমরা 3 নম্বর কোয়েশ্চেন হইল। দেখো তারপর আমাদের পরে আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা আমাদের হচ্ছে নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস কাকে বলে। নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে আমাদের রাখা হয়েছে। ঠিক আছে, এই শ্রেণীগুলির আমাদের কোন শ্রেণীতে, তাহলে নোবেল গ্যাসগুলিকে অর্থাৎ নিষ্ক্রিয় মৌলগুলিকে আমাদের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে আমাদের রাখা হয়েছে। ঠিক আছে, পরে নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের, পরের কোয়েশ্চেন আমাদের হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে সন্ধিগত মৌল কাকে বলে, আর পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের আমাদের অবস্থান কোন শ্রেণীতে আমাদের রাখা হয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর দেখো আমাদের হ্যালোজেন মৌল কাকে বলে এবং কোন শ্রেণীতে আমাদের হ্যালোজেন মৌলগুলিকে রাখা হয়েছে। আর কি আছে তার সাথে এটা খেয়াল রাখবে যে আমাদের হ্যালোজেন মৌলগুলির মধ্যে আমাদের যে কঠিন তরল এবং গ্যাসীয় যে মৌল দেখা যায় আমার পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে, অর্থাৎ 7B শ্রেণীতে দেখা যায়। এইখান থেকেও একটা শর্ট কোয়েশ্চেন আছে যে পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে কঠিন
কঠিন তরল গ্যাসীয় সব প্রকারের মৌল আমাদের কি দেখা যায়। ঠিক আছে, তারপরে দেখো এটা ঠিক আছে। এবার পরে আমাদের পরের কোয়েশ্চান দেখো 8 নম্বর কোয়েশ্চানটা। ঠিক আছে, 8 নম্বর কোয়েশ্চানটা ক্ষার ধাতু কাকে বলে বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু কাকে বলে? ক্ষার ধাতু কাকে বলে বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু কাকে বলে? পর্যায় সারণীতে এর অবস্থানটা একটু জেনে রাখবে সবাই। ঠিক আছে, তারপর পর্যায় সারণীর আমাদের ডান দিক থেকে আমাদের বাম দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়, বা একটা যে কোনো শ্রেণীর উপর থেকে নিচের দিকে আমাদের গেলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কীভাবে আমাদের পরিবর্তিত। তাহলে এইভাবে তোমাদের যে একটা ছক আকারে তোমাদের খাতাতে করা হয়েছে, তাহলে এইটা তোমরা হয়তো সবাই খেয়াল রাখবে, যেটা আছে এইভাবে আমাদের যখন আমাদের যে কোনো একটা পর্যায়ের আমাদের যদি আমাদের বাম দিক থেকে যদি ডান দিকে দেয় তখন আমাদের হয়তো হ্রাস পায়, উপর থেকে নিচের দিকে হলে আবার কী বৃদ্ধি পায়। এইটা আমাদের 4টা কেস আছে, 4টা কেসের ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের কি তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় না আমাদের বৃদ্ধি পায়। পর্যায় থেকে বাম দিক থেকে ডান দিকে বাম দিক থেকে যদি ডান দিকে দেওয়া হয় তাহলে তড়িৎ ঋণাত্মকতা কী হচ্ছে, হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে। আর উপর থেকে যদি নিচের দিকে আসা হয় তাহলে উপর থেকে নিচের দিকে আলে আমাদের কি পরমাণুর উপর থেকে নিচের দিকে আলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায় না বৃদ্ধি পায়। এইভাবে সেম কোয়েশ্চান যেটা আমাদের আছে, এইভাবে তোমাদের সেম কোয়েশ্চান যেটা আছে সেম কোয়েশ্চান এইখান থেকে আমাদের যে পর্যায় সারণীর আমাদের পর্যায় সারণীর আমাদের কি হচ্ছে বাম দিক থেকে আমাদের ডান দিকে গেলে আমাদের কি আয়নাইজেশন শক্তি বা আয়নীয় বিভব কীরূপে পরিবর্তিত হয়, আর একটা শ্রেণীর উপর দিক থেকে নিচের দিকে গেলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কীভাবে আমাদের পরিবর্তিত হয়। আমাদের এটা আমাদের সেম কোয়েশ্চেন। ঠিক আছে, তারপর দেখো আমাদের পর্যায় সারণীর আমাদের কি আমাদের বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের বিজারণ ধর্ম আমাদের কীভাবে আমাদের পরিবর্তিত হয়, আর একটা শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে আমাদের বিজারণ ধর্ম আমরা কীভাবে পরিবর্তিত হয়। এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। পরে আছে সেম আছে পরমাণুর আকার বা ব্যাসার্ধ। ঠিক আছে, পরমাণুর আকার বা ব্যাসার্ধ যেটা আছে আমাদের সেম এইখান থেকে আমাদের 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট থেকে একটা কোয়েশ্চেন কিন্তু পড়ার চান্স আগেবার হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ থেকে দেওয়া হয়েছিল। তো পরমাণু আমাদের বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে পরমাণুর আকার আমার ব্যাসার্ধ কমে না হ্রাস পায়, আবার উপর থেকে নিচের দিকে আলে কি পরমাণুর আকার ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে এইখানে এই তিনটা কোয়েশ্চেন আছে, 3টা কোয়েশ্চেনে তো আমরা মানে একই ধরনের কোয়েশ্চেন আমাদের পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কী রূপ হচ্ছে, উপর একটা শ্রেণীর উপর থেকে নিচের দিকে আছে। সিম্পল পেপার বটে, সিম্পল পেপারটা একটু তোমরা একদম পর্যায় সারণীটা একটু দেখে রেখে সবাই, ইম্পর্টেন্ট বটে কিন্তু। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে গেলে কী হবে, আর একটা শ্রেণীর উপরের দিক থেকে নিচের দিকে আমাদের যদি আসা হয় তাহলে আমাদের কী হবে, হয়তো বাম দিক থেকে ডান দিকে গেলে যখন পরমাণুর আকার ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, উপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পাচ্ছে, সেইটার উপর বিপরীত হবে, যেটা হচ্ছে জারণ বিজারণ ধর্ম যেটা আছে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে একটু দেখে নিবে। ঠিক আছে, সাজেশনে বলছি তাই সেগুলো একটু ডিসকাশন করা সম্ভব হবে না অতটা, তো ওই জন্য আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো দেখো তারপর পরে আছে এটা শর্ট কোয়েশ্চেন একটা তোমাদের ইম্পর্টেন্ট, সর্বোচ্চ আমার তড়িৎ ঋণাত্মকতা মৌল কোনটি, আর সর্বনিম্ন আমার তড়িৎ ঋণাত্মকতা মূল্য কোনটি আমাদের। ঠিক আছে, এরকম অপশন দেওয়া থাকবে। ঠিক আছে, অপশানও দেওয়া হতে পারে আমাদের এরকম। ঠিক আছে, তাহলে দেখো পরে যেটা আছে আমাদের বা এইভাবে একটা কোয়েশ্চেন আমাদের পড়ে পরমাণুর ব্যাসার্ধ আকার, যে কোন 15টি পরমাণুর ব্যাসার্ধ সবচেয়ে বেশি, যেমন পটাশিয়াম আছে, হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, এইভাবে। আর এইভাবে একটা কোয়েশ্চেন বলে যেমন এবিসি মৌলগুলির পারমাণবিক সংখ্যা হচ্ছে যথাক্রমে 8, 11, 10 হলে আমাদের মৌলগুলি কোনটি আমাদের নিষ্ক্রিয় মৌলগুলির আমাদের পর্যায় সারণীতে আমাদের কত নম্বর শ্রেণীতে অবস্থিত। এ এবং বি মৌল দুটির যোজ্যতা এবং এ বি দ্বারা যে যৌগের গঠন করে, এই টাইপের যে কোয়েশ্চেন আছে, এই টাইপের কোয়েশ্চেন তোমরা টেস্ট পেপারও তোমাদের বইয়েও যেগুলো আছে এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমাদেরকে মাস্ট তোমাদেরকে করতে হবে। যে কোনো এই যে কোয়েশ্চেনগুলো আছে এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা একটু করে নেবে। এই টাইপের কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট বটে, তার সঙ্গে এই টাইপটা আমাদের কী হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বটে। ঠিক আছে, একই টাইপের অ্যান্সার হবে, এগুলো একটু তোমরা দেখে রাখবে। ঠিক আছে, যত্ন সহকারে এইগুলো তোমাকে। ঠিক আছে, এইটা এগুলো আমাদের দেখো পরে আমাদের যে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারটা দেখো, পরে যে আমাদের চ্যাপ্টারটা আছে আয়নীয়, পরে যে চ্যাপ্টারটা আছে সেটা কি আছে আমাদের আয়নীয় এবং সমযোজী বন্ধন। ঠিক আছে, আয়নীয় এবং সমযোজী বন্ধন এইটা আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আয়নীয় এবং সমযোজী বন্ধন, তাহলে ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে দেখো যে তড়িৎযোজী এবং সমযোজী যেটা আমাদের কী হচ্ছে
তড়িৎযোজী এবং সমযোজী যৌগের মধ্যে আমাদের পার্থক্য। ঠিক আছে, তড়িৎযোজী এবং সমযোজী যৌগের মধ্যে আমাদের পার্থক্য লেখো। হয়তো 3 নম্বরের কোয়েশ্চেন আসবে, 3টা পার্থক্য তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো তড়িৎযোজ্যতা এবং তড়িৎযোজী বন্ধন কাকে বলে, বা তড়িৎযোজ্যতা এবং তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন কাকে বলে, এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, পরে দেখো সমযোজ্যতা বা সমযোজী বন্ধন কাকে বলে, এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, এখান থেকে 4-5টা কোয়েশ্চেন বলবো, বেশি হয়তো বলবো না। তাহলে কয়েকটি তড়িৎযোজী এবং সমযোজী যৌগের আমাদের লুইস ডট চিত্র দেখাবো। এখানে যতগুলো আছে এবং মৌলগুলি আছে তাদের আমাদের লুইস ডট চিত্রটা দেখাতে হবে। যে তড়িৎযোজী যৌগগুলি আছে সেইগুলোরও দেখাতে হবে, আর সমযোজী যৌগগুলি আছে সেইগুলোরও আমাদের লুইস ডট চিত্র দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে তোমরা এই কোয়েশ্চেনগুলো একটু করে লিখবে। তারপর দেখো আমাদের সমযোজী যে যৌগগুলি আছে, সমযোজী যৌগের আমাদের এই পয়েন্টগুলো একটু দেখে রেখো। অনেক সময় শর্ট কোয়েশ্চেন যে ভৌত ধর্ম, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা এবং তড়িৎ পরিবাহিতা। ঠিক আছে, পরে দেখো আমাদের দুটি মৌল এ এবং বি পরমাণুর ক্রমাঙ্ক দিয়ে আছে আমাদের। ঠিক আছে, এটা তোমাদের একটু টাইপের হয়তো এই টাইপটা হয়তো অনেক কোয়েশ্চেন দেয়। এ এবং বি দিয়ে আছে পরমাণু ক্রমাঙ্ক। তারপর এই কোয়েশ্চেনটা ঠিকঠাক হয়তো উঠে নিয়ে একটু দেখে নিবে। তারপর এ এবং বি রাসায়নিক সংযুক্ত হলে কী ধরনের যৌগ গঠন করবে, এই টাইপের কোয়েশ্চেন একটা দিয়ে লিখো। হয়তো এ এবং বি এর পরমাণু ক্রমাঙ্ক দিয়ে আছে, যেমন 19 দিয়ে আছে, হয়তো একটা তোমার 20 দিয়ে আছে। তাহলে এ এবং বি এর রাসায়নিকভাবে সংযুক্ত হলে কী ধরনের যৌগ গঠন করবে, সেইগুলো তো আমাকে এই টাইপের যে কোয়েশ্চেন আছে, এই টাইপের কোয়েশ্চেনটা তোমাদেরকে করে রাখতে হবে। ঠিক আছে, এটা একটু হয়তো ক্রিটিক্যাল টাইপের কোয়েশ্চেন আছে, তো এইগুলো একটু তোমাদেরকে করে রাখতে হবে, এই টাইপের কোয়েশ্চেন। দুটি মৌল এ এবং বি মৌলের রাসায়নিক আমাদের পরমাণু ক্রমাঙ্ক দিয়ে আছে, তাহলে এদের এ এবং বি এর রাসায়নিকভাবে সংযুক্ত হলে কী ধরনের আমার যৌগ গঠন করবে, এইভাবে আমার যুক্তি দাও। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের কি আয়নীয় এবং সমযোজী বন্ধন চ্যাপ্টারটা থেকে এইটা। ঠিক আছে, এই 6টা কোয়েশ্চেন। ঠিক আছে, পরে দেখো আমাদের তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া থেকে দেখো আমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পার্থক্যটা এবং এর উদাহরণ যেগুলো আছে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। ঠিক আছে, তারপর দেখো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। তড়িৎ বিশ্লেষণের হচ্ছে আমাদের কি হচ্ছে, পরে হচ্ছে আমাদের কি তড়িৎ বিশ্লেষণের আমাদের আয়নীয় ব্যাখ্যা। তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা এইখানে তোমাদের যে তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা যেটা হচ্ছে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কপার তড়িৎদ্বারের সাহায্যে আমাদের কপার সালফেটের দ্রবণের আমাদের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, দেখো পরে আমাদের যেটা আছে আরো দেখো যেটা আমাদের আছে NaCl এর তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা। NaCl এর তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা। ঠিক আছে, পরে হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা। ঠিক আছে, এই 3টা কোয়েশ্চেনের মধ্যে হয়তো একটা একই টাইপের কোয়েশ্চেন। ক্যাথোডে বিক্রিয়া কি হচ্ছে, অ্যানোডে বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো তোমাদেরকে লিখে একটু দেখাতে হবে। ঠিক আছে, তারপর দেখো তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। ঠিক আছে, পরের দেখো কোয়েশ্চেনটা আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যে ধাতুর প্রলেপ দিতে হবে, তাকে কী রূপে ব্যবহার করা হয়। যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে কী রূপে ব্যবহার করা হবে এবং তার লবণকে কী রূপে আমাদের ব্যবহার করা হয়, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, যেমন এইটার যে এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলগুলোর মধ্যেই আমাদের কি কোয়েশ্চেনগুলো পড়বে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে কী রূপে হবে, আর আমাদের কি হচ্ছে যে ধাতুর প্রলেপ দিতে হবে, যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে কী রূপে ব্যবহার করবো, আর যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে কী রূপে ব্যবহার করা হয়, তার লবণকে কী রূপে ব্যবহার করা হয়। দেখো এক্সাম্পল আমি এখানে দিয়ে আছে, লোহার দ্রব্যে তামার প্রলেপ দিতে হলে কি আছে আমাদের, লোহার দ্রব্যের তামার প্রলেপ যদি দিতে হলে, পিতল বা লোহার দ্রব্যে নিকেলের প্রলেপ, পিতলের উপর সোনার প্রলেপ দিতে হলে,
লোহার বস্তুর উপর রূপার প্রলেপ দিতে হলে। এখানে 4টা আমাদের কন্ডিশন আছে, 4টা কন্ডিশনে। তাহলে এই যে আমাদের এই টাইপের যে কোয়েশ্চেন আছে, এই টাইপের কোয়েশ্চেনের জন্য 4টা এক্সাম্পল আছে, 4টা এক্সাম্পলেই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যে কোনো একটা হয়তো এক্সাম্পল আমাদের দিয়ে দিতে পারে যে লোহার দ্রব্যে তামার প্রলেপ দিলে আমাদের কাকে কী রূপে ব্যবহার করতে হবে, পিতল বা লোহার দ্রব্যে নিকেলের প্রলেপ দিলে কাকে কী রূপে ব্যবহার করা হয়, পিতলের উপর সোনার প্রলেপ দিলে কাকে কী রূপে ব্যবহার করা হয়, লোহার বস্তুর উপর রূপর প্রলেপ দিলে কাকে কী রূপে ব্যবহার করে। এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট করে দেখো, ঠিক আছে। তাহলে এটা করে রাখবো সবাই। দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে, সংজ্ঞাটা যদি না করে তো এইখান থেকে উদাহরণ যেটা আছে, উদাহরণটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট পড়ে। এখানে অনেক শর্ট কোয়েশ্চেনের জন্য দেয় কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পড়ে, কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমাদের নয়, ঠিক আছে। পরে দেখো আমাদের পরে যে আমাদের নেক্সট চ্যাপ্টার ওঠে সেটা হচ্ছে পরীক্ষাগার, রাসায়নিক এবং শিল্পে অজৈব রসায়ন, ঠিক আছে। পরীক্ষাগারে শিল্প এবং অজৈব রসায়ন। তাহলে প্রথমে এখানে কোন কোন গ্যাস আছে দেখো, আমাদের অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া তোমাদের কী করতে হবে পয়েন্টগুলো নিয়ে, অ্যামোনিয়া থাকে তো অ্যামোনিয়ার রাসায়নিক বিক্রিয়াটা তোমাকে করতে হবে, ঠিক আছে। অ্যামোনিয়ার রাসায়নিক বিক্রিয়া, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্তটা করতে হবে, বিক্রিয়ার আমাদের হচ্ছে বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ লিখতে হবে, গ্যাস শুষ্ককরণ এবং গ্যাস সংগ্রহকরণ। অ্যামোনিয়া থেকে এইখান থেকে আমাদের কি বরাবরই তোমাদের এটা তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়ে। অ্যামোনিয়া থেকে এই পয়েন্টগুলো তোমরা করে দেবে, রাসায়নিক বিক্রিয়া, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত, বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ, গ্যাস শুষ্ককরণ এবং গ্যাস সংগ্রহকরণ। এইখান থেকে মোটামুটি তোমরা আমাদের কি হচ্ছে হয়তো 3+ হয়তো কোয়েশ্চেন থাকে, 3 নম্বর কোয়েশ্চেন, 3 নম্বর হয়তো আমাদের কোয়েশ্চেন থাকে। এটা শর্ট কোয়েশ্চেন আকারে ম্যাক্সিমাম এখন 2 নম্বর প্লাস 1 নম্বর আকারে হয়তো শর্তটা 1 নম্বর দিয়ে দেবে, রাসায়নিক দ্রব্য তার শর্ত হয়তো দিয়ে দিবে, ঠিক আছে। বা এটা আমাদের 1+ এইখানে নম্বরটা আমাদের 1+ এইভাবে থাকতে পারে, 1+1+1 এইভাবে +1 হচ্ছে, বা নাম্বারটা এইভাবে ডিভিশন হতে পারে, 2+ কত হচ্ছে 1 এইভাবে ডিভিশন হতে পারে, ঠিক আছে। বা এইরকমভাবে ডিভিশন হতে পারে যে 1+2 আকারেও ডিভিশন হতে পারে। তাহলে এইটা তোমরা একটু করে রেখো, ঠিক আছে। পরে দেখো আমাদের যেটা হচ্ছে অ্যামোনিয়ার ভৌত ধর্ম থেকে তোমাদের আমাদের কি শর্ট কোয়েশ্চেন ধরবে, অ্যামোনিয়ার ভৌত ধর্ম, ঠিক আছে। অ্যামোনিয়ার ভৌত ধর্ম দেখো, অ্যামোনিয়ার ভৌত ধর্ম থেকে আমাদের যে আছে অ্যামোনিয়ার ভৌত ধর্মগুলো একটু সবাই তোমরা একটু দেখে রাখবে। এখান থেকে অনেক সময় শর্ট কোয়েশ্চেন দেয়, ঠিক আছে। এবার দেখো এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট বলে আমাদের লাইকার অ্যামোনিয়া কাকে বলে, ঠিক আছে। লাইকার অ্যামোনিয়া কাকে বলে, লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে আমাদের পার্থক্য, লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে আমাদের কি পার্থক্য, লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য। আর অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম দেখো, এই যে অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মগুলো আছে, অনেকগুলো আমাদের রাসায়নিক ধর্ম আছে। এই রাসায়নিক ধর্মগুলো যদি না প্র্যাকটিস করা হয় তাহলে তোমরা পারবে না। তো এই রাসায়নিক ধর্মগুলো অনেকগুলো আছে, সেগুলো একটু প্র্যাকটিস করে নেবে। দেখো তাহলে অ্যামোনিয়া থেকে এই কোয়েশ্চেনগুলো তোমাদের হয়ে গেল, ঠিক আছে। পরে দেখো আমাদের যেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন সালফাইডের কী কী করতে হবে দেখো, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, রাসায়নিক সমীকরণ, বিশুদ্ধকরণ এবং শুষ্ককরণ, ঠিক আছে। এইবার দেখো এই পয়েন্টগুলো হয়ে গেলো যেটা আমাদের হাইড্রোজেন সালফাইড থেকে। এইবার দেখো পরের যে কোয়েশ্চেন আছে HCl এর শিল্প প্রস্তুতি। তাহলে HClকে আমরা শিল্প প্রস্তুতি করা হয়, তাহলে HCl এর শিল্প পদ্ধতি কোন কোন পদ্ধতিতে হয়তো পরীক্ষায় পড়তে পারে, সংশ্লেষ পদ্ধতিতে বলতে পারে বা লাভ ব্লাঙ্ক পদ্ধতিতেও আমাদের কি এই HCl এর শিল্প প্রস্তুতি, মানে এই সিলকে আমাদের শিল্প উৎপাদন পদ্ধতিতে যে প্রস্তুত করা হয়। তাহলে HCl এর শিল্প প্রস্তুতির জন্য আমরা এই দুটো পদ্ধতি ইউজ করি। HCl এর শিল্প প্রস্তুতির জন্য সংশ্লেষ পদ্ধতি বা আমাদের ব্লাঙ্ক পদ্ধতি আমাদের কি ইউজ করা যেতে পারে। দেখো তারপর হচ্ছে কি আমাদের নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য আমরা কোন পদ্ধতি ইউজ করি, নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য অসওয়াল্ট পদ্ধতি পদ্ধতিতে আমরা কাজে লাগাই। তাহলে এইটা তোমাকে এইটা একটু ভালো করে দেবে। এবার সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য আমার যে পদ্ধতি কাজে লাগে সেটা হচ্ছে কি আমাদের স্পর্শ পদ্ধতি। এইখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আছে, যে এটা কোয়েশ্চেনটা হয়তো লেখা নাই যে ওলিয়াম কি এবং ওলিয়ামের সংকেত কি। এইখান থেকে আমাদের কি হয়তো কোয়েশ্চেনটা আছে, এটা তোমরা একটু কোয়েশ্চেনটা আমার হয়তো নোটে দেওয়া নেই, এটা সবাই তোমরা একটু লিখে দিবে তোমাদের, ঠিক আছে। ওলিয়াম আমাদের কি ওঠে, ওলিয়াম, ঠিক আছে। ওলিয়াম কি এবং ওলিয়ামের যে সংকেত আছে সেই সংকেতটা একটু তোমরা একটু আমাদের দেখে রেখো। ওলিয়াম কি এবং ওলিয়ামের আমাদের কি সংকেত, এটা একটু তোমরা একটু কোয়েশ্চেনটা একটু লিখে নেবে, ঠিক আছে। এটা মিস্টেক হয়ে গেছে। ওলিয়াম কি এবং বলে দিচ্ছি যে ওলিয়াম কি এবং ওলিয়ামের সংকেত লেখো, ঠিক আছে। ওলিয়াম কি এবং ওলিয়ামের সংকেত লেখো, ঠিক আছে।
দেখো পরে আছে আমাদের কি, তাহলে এইটা হয়ে গেলো সালফিউরিক অ্যাসিডের আমার শিল্প উৎপাদন, সালফিউরিক অ্যাসিডের আমাদের শিল্প উৎপাদন কোন পদ্ধতিতে? স্পর্শ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? আমাদের কি স্পর্শ পদ্ধতিতে। এইবার হচ্ছে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মগুলো আমাদের কি আমাদের করতে হবে। ভৌত ধর্ম এবং অর্থাৎ ভৌত ধর্মগুলো হয়ে গেছে, তার সঙ্গে রাসায়নিক ধর্ম কার কার করতে হবে? আমাদের অ্যামোনিয়ার করতে হবে, হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন। তো আমাদের রাসায়নিক ধর্মগুলো অনেকগুলো আমাদের অনেক আছে, তো এইগুলো তোমরা একটু যদি না প্র্যাকটিস করো তাহলে রাসায়নিক ধর্মগুলো করার থেকে একটু না করতে পারলে একটু অসুবিধা হবে। এটা প্র্যাকটিসের মতো বটে, তো রাসায়নিক ধর্মগুলো একটু প্র্যাকটিস করে যাবে, তোমাদের নিশ্চয়ই কমনের মধ্যে চলে আসবে। যে কোনো একটা বই থেকে যে যতগুলো আমাদের রাসায়নিক ধর্ম আছে সেইগুলো একটু প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। পরে দেখো আমাদের কি হচ্ছে, আমাদের পরের চ্যাপ্টার কি হচ্ছে, আমাদের পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের ধাতুবিদ্যা, ঠিক আছে, ধাতুবিদ্যা। তাহলে ধাতুবিদ্যা থেকে দেখো আমাদের কোয়েশ্চেনগুলো কি আছে। আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা আমাদের আছে যে খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য। অনেক সময় এটা সংজ্ঞাও দিয়ে দেবে 2 নম্বর, খনিজ আকরিকের মধ্যে পার্থক্য। 2 নম্বর দেখো এটা কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট বটে, কিন্তু এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট আমাদের, যে এটা তোমরা সবাই করবে যে আমাদের আকরিক মাত্রাই খনিজ, কিন্তু সব খনিজ আমাদের আকরিক নয়। এটা অনেকবার আমাদের টেস্ট পেপারও আছে। তারপর দেখো থার্মিট পদ্ধতি কি? ঝালাই বা আমাদের কি হচ্ছে, আমাদের ঝালাই বা আমাদের কি ওয়েল্ডিং, যেটা আমাদের কি ঝালাই বা স্পট ওয়েল্ডিং, যেটা আমাদের কি ঝালাই বা স্পট ওয়েল্ডিং কি, এটা তোমাদের এই কোয়েশ্চেনটা করে রাখবে। তারপর দেখো কার্বন বিজারণ পদ্ধতি লেখো। সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রকৃতি ধাতুকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না কেন? এরপর আমাদের কি তড়িৎ যে রাসায়নিক শ্রেণীতে আমাদের 3টা শ্রেণীতে, একটা উপরে, একটা এবং শেষে এবং মধ্য শ্রেণীতে। তাহলে এইগুলো অনেক নিচে থাকার জন্য এইগুলো কার্বন বিজারণ পদ্ধতিতে আমাদের নিষ্কাশন করা হয় না। একটু এই কোয়েশ্চেনটা একটু তোমরা সবাই দেখে নেবে। পরে দেখো আমাদের কি হচ্ছে মরচা কি? এখানে মরচা থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আছে, তো এইটার মধ্যে আমি তোমাদের সব কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। মরচে কি? মরচে ধরা হয়তো কাকে বলে সেটা বলতে পারে। মরচের সংকেত, মরচের রাসায়নিক অর্থ কী বটে, লোহায় মরচে ধরার কারণ কি, এবং বিক্রিয়াগুলি লেখো, এবং মরচের নিবারণের উপর কি। মরচ থেকে একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট বটে, ঠিক আছে, করবে। তারপর দেখো ধাতু সংকর বা সংকর ধাতু কাকে বলে, এমালগাম কাকে বলে এবং এর ব্যবহার। দাঁতের আমাদের চিকিৎসায় এমালগাম ব্যবহার করা হয়, ঠিক আছে। ধাতু সংকর কাকে বলে, একের বেশি যখন ধাতু মিশ্রিত হচ্ছে, যেটা আমাদের ধাতু সংকর। পরে দেখো আমাদের গ্যালভানাইজেশন কাকে বলে। গ্যালভানাইজেশন কাকে বলে, গ্যালভানাইজেশন কাকে বলে, আয়রনের মধ্যে যে মিশ্রিত আমাদের কার্বনের পরিমাণ অনুসারে আমরা আমাদের যেটা আছে আয়রনের মধ্যে মিশ্রিত কার্বনের অনুসারে আমরা যেটা আছে 3 ধরনের আমাদের কাস্ট আয়রন 3 ধরনের আমরা ভাগ করি। তো এদের মধ্যে ভাগগুলো কোনটা বলবে আমাদের অশুদ্ধ লোহা বটে, কোনটা বিশুদ্ধ লোহা বটে, ঠিক আছে। আর এই যে আয়রনের আমাদের মধ্যে কার্বনের মিশ্রিত অনুসারে আমরা যে আয়রনকে 3টা ভাগে আমাদের ভাগ করছি, তাই 3 ভাগের মধ্যে কোনটাতে আমাদের কার্বনের পরিমাণ কত থাকে সেইটা আমাদের 0.01%, 0. এই ভাগগুলো কোনটাতে কত কার্বন থাকে সেইটা একটু সবাই একদম শর্ট কোশ্চেনের জন্য একটু দেখে নেবে, মানে কোন আয়রনের মধ্যে কি পরিমাণ কার্বন থাকছে আর কোনটা তার মধ্যে কোনটা আমাদের অশুদ্ধ লোহা, কোনটা হচ্ছে বিশুদ্ধ। কার্বনের পরিমাণ অনুসারে আমরা কি অশুদ্ধ বা বিশুদ্ধ লোহা আমরা কি চিহ্নিতকরণ করা হয় বা বাছা হয়, ঠিক আছে। তারপর দেখো আমাদের কয়েকটি ধাতুর আমাদের আকরিকের নাম এবং সংকেত। তাহলে যে কোনো একটা ধাতুর আমাদের যে Fe আছে, কপার আছে, জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে। তাহলে Fe আছে যেমন আছে, কপার আছে আমাদের, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। তাহলে এই যে ধাতুগুলি আছে এই ধাতুগুলির কী হবে, এই ধাতুগুলির কী হচ্ছে একটা আকরিকের নাম এবং সংকেত, তার সঙ্গে একটা তোমরা ব্যবহার করে রাখবে। তাহলে কয়েকটি ধাতুর আকরিকের নাম, সংকেত এবং ব্যবহার করে রাখবে। এই যে কয়েকটি এবার, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। যে কোনো একটা আমাদের অনেকগুলো যে ধাতু আছে, Fe আছে, কপার আছে, জিঙ্ক আছে, এই ধাতুগুলার, অ্যালুমিনিয়াম আছে, এদের একটা আকরিকের নাম এবং সংকেত, একটা আকরিকের নাম এবং সংকেত। তোমরা যদি পারো যে অনেকগুলো আকরিক আছে, প্রত্যেকটা আকরিকের নামটা যদি খেয়াল রাখতে পারো, তো অনেক সময় আমাদের যে ডান দিক এবং বাম দিক হিসাবে যে কোশ্চেনগুলো থাকে সেইগুলো তোমাদের কি করতে আমাদের সুবিধা হবে। তো না যদি সবগুলো না করতে পারো তো একটা তোমাদের করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ধাতুর একটি আকরিকের নাম এবং সংকেত এবং ওর ব্যবহার। তারপর দেখো কয়েকটি ধাতু সংকরের নাম এবং তাদের উপাদানের পরিমাণ এবং তাদের ব্যবহারগুলি। তাহলে যে কোনো আমাদের যেমন হচ্ছে বোরঞ্জ আছে, তামা আছে, ডুরালুমিন আছে, ইনভার আছে। তাহলে ওই ধাতু সংকরগুলির আমাদের উপাদানের পরিমাণ, সেটাতে কত পার্সেন্ট আমাদের লোহা থাকে, কপার থাকে কত পার্সেন্ট, জার্মান সিলভার যেমন কত পার্সেন্ট সিলভার থাকে, 0% থাকে। তো এই টাইপের কোশ্চেনগুলো এবং তাদের একটা হচ্ছে ব্যবহার, অর্থাৎ আমাদের যে ধাতু সংকরগুলি আছে, ধাতু সংকরের আমাদের উপাদানের পরিমাণ এবং তাদের আমাদের কি আছে ব্যবহার, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের ধাতুবিদ্যা থেকে, ঠিক আছে। পরে দেখো আমাদের পরে যেটা আছে আমাদের জৈব রসায়ন। জৈব রসায়ন থেকে আমাদের দেখো আমাদের
জৈব রসায়ন। ঠিক আছে, তাহলে জৈব রসায়ন থেকে তোমাদের কোন কোন কোয়েশ্চেনগুলো বলছি একটু জলদি তোমরা একটু দেখে নাও। জৈব রসায়ন, জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে আমাদের পার্থক্য। ঠিক আছে, জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে আমাদের পার্থক্যটি। ঠিক আছে, জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে আমাদের কি পার্থক্য। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের কার্যকারী মূলক আমাদের কাকে বলে। কার্যকারী মূলক কাকে বলে? কয়েকটি কার্যকরী মূলকের সংকেত, গঠন সংকেত এবং যৌগের নাম খেয়াল রাখতে হবে। কয়েকটি কার্যকরী মূলকের আমাদের ঠিক আছে, কোয়েশ্চেনটা কার্যকারী মূলক কাকে বলে? কয়েকটি কার্যকারী মূলকের আমাদের সংকেত, গঠন সংকেত আমাদের যেমন অ্যালডিহাইড আছে, আমাদের আছে হাইড্রোক্সিল আছে আমাদের, তাহলে ওদের যৌগের নাম এবং তারা কী ধরনের যৌগ গঠন করছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, সেইটা তো আমাদের খেয়াল রাখতে হবে। তারপর দেখো এলপিজি কাকে বলে? এলপিজির উপাদান এবং ব্যবহার। এবার দেখো এলপিজি কাকে বলে? এলপিজির উপাদান এবং ব্যবহার। প্রাকৃতিক গ্যাস বা সিএনজি গ্যাস কাকে বলে? উপাদান এবং ব্যবহার। এইটা অনেক সময় আমাদের দিয়ে দেয় যে আমাদের এলপিজি এবং সিএনজির মধ্যে আমাদের কি পার্থক্যটা, এলপিজি এবং সিএনজির মধ্যে আমাদের পার্থক্য। ঠিক আছে, কয়েকটি পলিমারের মনোমারের নাম, ঠিক আছে, এবং ওদের ব্যবহার। ঠিক আছে, যেমন আমাদের পলিথিন আছে, তাহলে পলিথিলিনের মনোমারের নাম কি? ইথিলিন আছে, এবং ওর একটা কী হচ্ছে? ব্যবহার। তাহলে কয়েকটি পলিমারের নাম এবং মনোমারের নাম, এই জায়গাটা তোমরা কিন্তু ইম্পর্টেন্ট বটে, এই জায়গাটা তোমরা সবাই করবে। কয়েকটি পলিমারের মনোমারের নাম এবং তাদের কী হচ্ছে? আমাদের ব্যবহার। দেখো নেক্সট কোয়েশ্চেনটা আছে কয়েকটি জৈব যৌগের আমাদের কী হচ্ছে? ব্যবহার। কয়েকটি জৈব যৌগের ব্যবহার। দেখো কোন জৈব যৌগগুলির ব্যবহার তোমাদের খেয়াল রাখতে হবে বলছে আমাদের। 1 নম্বর আছে যেমন হচ্ছে মিথান, 2 নম্বর আছে ইথিলিন, অ্যাসিটিলিন, মিথাইল অ্যালকোহল এবং ইসেটিক অ্যাসিড। এইগুলার আমাদের ব্যবহারগুলো আমাদের কি খেয়াল রাখতে হবে। তারপর দেখো এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন, 2 নম্বর টাইপের কোয়েশ্চেন, ডিনাচার্জ স্পিরিট কাকে বলে? ডিনাচার্জ এতে কত পার্সেন্ট মিথাইল এবং ইথাইল অ্যালকোহল থাকে এবং এর ব্যবহারটা। ঠিক আছে, সমবয়তা কাকে বলে? সমবয়তা আমাদের দুরকম আছে, গঠনগত এবং কার্যকারীমূলক সমবয়তা। এই দুটারে তোমাদের একটা করে এক্সাম্পল তোমরা খেয়াল রাখবে। অর্থাৎ সমবয়তার যে কোয়েশ্চেন আছে, সমবয়তা কাকে বলে এবং উদাহরণ আমাদের কী হচ্ছে? আণবিক সংকেত একই হবে কিন্তু গঠন আলাদা। ঠিক আছে, হয়তো আর কার্য অনুসারে হয় আর গঠন অনুসারেও হোক, যে আমাদের কী হচ্ছে? শাখাতে আছে বা এমনিতে সিম্পলভাবে শাখাতে থাকতে পারে বা শেষে আমাদের কি, তাহলে কার্যকারী মূলকের অবস্থান অনুসারে হয়, তারপরে এখন গঠন অনুসারে। আর যে সমবয়তা কোনগুলি হবে? যাদের হয়তো আণবিক সংকেত একই কিন্তু গঠন হয়তো আলাদা হতে পারে। ঠিক আছে, তারপর দেখো এইটা একটা শর্ট কোয়েশ্চেন বটে, কার্বনের দুটি কোণের মধ্যে আমাদের যোজ্যতার অন্তর্ভুক্ত কোণের মান 109 ডিগ্রি কত হয়? 28 ডিগ্রি। সেটা একটু তোমরা দেখে নিও। পরে দেখো আমাদের আছে পরে কোয়েশ্চেনটা হচ্ছে কয়েকটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আর কয়েকটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের আমাদের কি উদাহরণ কি খেয়াল রাখবে, তার সঙ্গে কি হচ্ছে সংজ্ঞা, সম্পৃক্ত কার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার দেখো ইথিলিনের আমাদের রাসায়নিক ধর্ম। তাহলে ইথিলিনের আমাদের রাসায়নিক ধর্মের মধ্যে কোন কোন পয়েন্টগুলো করতে হবে? হাইড্রোজেন সংযোজনটা আমাদের করতে হবে। হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন, ইথিলিনের পলিমারাইজেশন। ঠিক আছে, এবার দেখো আমাদের অ্যাসিটিলিনের রাসায়নিক ধর্মের মধ্যে তোমাকে কোন কোন পয়েন্টগুলো করতে হবে? হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন, গ্যাসীয় ব্রোমিন বা তরল ব্রোমিনের মধ্যে আমাদের কি ব্রোমিনের সঙ্গে আমাদের কি অ্যাসিটিলিনের বিক্রিয়া। তাহলে গ্যাসীয় ব্রোমিন বা তরল ব্রোমিনের সঙ্গে আমাদের অ্যাসিটিলিনের বিক্রিয়া এইটা। তারপর ইথাইল অ্যালকোহলের রাসায়নিক ভৌত ধর্ম করতে হবে, তার সঙ্গে আমাদের রাসায়নিক ধর্ম। ইথাইল অ্যালকোহলের ভৌত ধর্ম এবং রাসায়নিক, এইখানে ভৌত ধর্মের মধ্যে শর্ট কোয়েশ্চেন আমাদের পড়বে। এবার দেখো আমাদের রাসায়নিক ধর্মের মধ্যে কোনগুলো করতে হবে? আমাদের সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করতে হবে। তারপর গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের যদি কোনো জল বাইরে যায় সেখান থেকে কি হতে পারে। ঠিক আছে, এইটা কোয়েশ্চেনটা তো আমাদের আছে। ঠিক আছে, তারপর দেখো অ্যাসিটিক অ্যাসিডের ভৌত ধর্ম, সেম তোমাকে রাসায়নিক ধর্ম করতে হবে। রাসায়নিক ধর্ম কী দুটো রাসায়নিক ধর্ম করলে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া এবং ইথাইল অ্যালকোহলের সঙ্গে আমাদের বিক্রিয়া। তাহলে এই যে কোয়েশ্চেনগুলো তোমাদের সমস্ত বলা হলো, এই কোয়েশ্চেনগুলো সমস্ত তোমাদের ইম্পর্টেন্ট বটে, এগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে হয়তো শেয়ার করবে। আর বাকি যে আমাদের শর্ট কোয়েশ্চেন আছে, শর্ট কোয়েশ্চেনেরগুলো আমাদের যে বইটা আছে, বইটার থেকে তোমাদের আকারে এইভাবে পরের দিন হয়তো ভিডিওগুলো করে তোমাকে দিয়ে দেওয়া হবে। তোমাদের নিশ্চয়ই হেল্পফুল হচ্ছে, তাহলে বন্ধুটার সঙ্গে তোমরা এটা শেয়ার করবে। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর বাকি সবাই চাপে থাকবে না,
সুস্থভাবে বাড়িতে সবাই নিজের পড়াশোনা করো। আর কারো প্রবলেম হলে তো তোমরা জানাবে, যে আমাদের আগের দিনও তোমাদেরকে বলা হয়েছে, যদি সেরকম তোমাদের কোনো পিডিএফ বা কোনো অসুবিধা হয় তাহলে দেখতে আমি ভিডিওতে তোমাদের পিডিএফ আকারে লিঙ্কটা দিয়ে দিব। আর যদি তোমাদের সেরকম যদি কোনো প্রবলেম থাকে, তো যদি না পিডিএফ পাওয়া বা কোনো হয়, তাহলে এইটা তোমাদের যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরটাতে তোমাদের কি মেসেজ করতে পারো, যেটা আমাদের আগের দিন বলা হয়েছিল যে 86 আমাদের 70 হোটেলে